সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আমার কথা শুনেন, দেখেন। এর জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হেডলাইন দেখে এতক্ষণ হয়তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি বললাম যে সেনাপ্রধান কি গ্রেপ্তার নাকি উনি প্রস্থান করবেন। এই বিষয়টা নিয়ে আজকে সামান্য কিছু কথা বলবো। তো তার আগে আপনাদের বলি যে আজকে সারাদিনের সেই সকাল থেকেই তো দেখলেন যে ওই যে ১৫ জন সেনা অফিসার যাদেরকে আপনার আনা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সেই কোর্টে, এবং ওখান থেকে তাদেরকে বিশেষায়িত কারাগারে নেওয়া হয়েছে যেটা সেনা ক্যাম্পের ভেতরেই আছে। এবং আজকে ওদেরকে এই জায়গায় নিয়ে আসার পরে মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই কোর্টে আনার মাধ্যমে কিন্তু সেনা প্রধান যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই আইনের বৈধতা দিল। মানে সেনা বৈধতা দিচ্ছে কি, এবং মানে সেনাবাহিনীর বিরুদ্ধে এরপরে যেই কোনো ভাবে কোনো মামলা হয়ে ওয়ারেন্ট হলেই তার চাকরি চলে যাবে, তার আর চাকরি থাকবে না। তো সেনাবাহিনীর মোরাল তো ভেঙে দিয়েছিল আপনার আগস্টের ৫ তারিখ। মানে সেনাবাহিনী একরকম ক্লিনিক্যালি ডেথ ৫ই আগস্ট যে যেটা হয়েছিল যে শান্তি মিশনের লোভে পড়ে ইউনূস গ্যাংয়ের হাতে দেশ তুলে দিয়েছিল সেনাবাহিনীর এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী এবং বাকিরা। তো আমি এটা কেন বলছি ক্লিনিক্যালি ডেথ? দেখেন, সেনাবাহিনী যেখানে যাত্রাবাড়িতে পুলিশ রক্ষা করতে পারেনি সেখানে গিয়ে পুরো থানার ভেতরে যত পুলিশ ছিল তাদেরকে ওখানে রেখে সেনাবাহিনী প্রস্থান করেছিলেন এবং মব উস্কে দিয়েছিলেন যাদের তাদেরকে মেরে ফেলা হয়। এছাড়া আপনাদের কাছে মনে আছে সম্ভবত এসআই সন্তোষ চৌধুরীর কথা। সেনাবাহিনী নিজেরা মবের হাত থেকে বাঁচতে এসআই সন্তোষ চৌধুরীকেও তুলে দিয়েছিলেন সেদিন মবের হাতে। সুতরাং সেনাবাহিনী তো আসলে আইসিইউতে তখনই। সুতরাং আইসিইউতে থাকা কোনো দল বা কোনো বাহিনী সে আর ভালো কি বা করতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান এগুলো কেন করলেন? আপনাদের নিশ্চয় মনে আছে সেনাপ্রধানের সেই বক্তৃতার কথা। যে সেনাপ্রধান বলেছিলেন যে আমিরে জামাত, আমরা বলি জামাতের আমির, উনি আর জামাতিরা বলে আমিরে জামাত। যে আমিরে জামাতকে উনি না পাওয়ার কারণে উনি মিটিং ২ ঘন্টা পোস্টপোন করেছিলেন। এরপরে যে বৈঠক করেছে উনি তো জামাতি, মূলত উনি জামাতি, যদিও আগে লেবাস ধরেছিলেন মানে লুঙ্গির তলায় ছিলেন। উনি মূলত জামাতি, জামাতের কার্যক্রমগুলোই উনি দেখছেন। কিন্তু এখন পড়ে গেছে আসলে মহা বিপদে, যে কিভাবে কি করবে এগুলো উনি এখন বুঝে উঠতে পারতেছে না। যার কারণে ১৫ জন। তবে এই ১৫ জনকে আজকে সকালবেলা আনার আগে কিন্তু গতকাল ৩টা খুব ইন্টারেস্টিং মিটিং হয়েছে। দুপুর ১২টায় মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সাথে একটা প্রতিনিধি দল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, শামা ওয়ায়েদ, মেহেদী আমিন সহ আরো কয়েকজন ছিলেন। এরপর আইআরআই প্রতিনিধি দল যমুনায় যায়। এই আরআই দলই আপনার বিএনপির সাথে বৈঠক করছে প্রথমে। এরপরে যমুনায় গিয়ে ইউনূসের সাথেও দেখা করে। আইআরআই এর ভাষ্যমতে তাদের এই সফর আপনার নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। কিন্তু আসলে ইউনূসের সাথে মিটিংটা ছিল নির্বাচন নিয়ে না। ইউনূসের সাথে মিটিংটা ছিল যে ওই যে বন্দর করিডোর এইসব চুক্তি, কারণ বন্দরের চুক্তিটা হবে, 3টা বন্দর নিয়ে চুক্তি হবে হচ্ছে যে ডিসেম্বরে, এবং এই চুক্তিগুলো কিভাবে হবে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আর এই সময় ডাক্তার ইউনূস মহোদয়ের সাথে ছিলেন হচ্ছে যে লামিয়া মোর্শেদি ছিলেন এইখানে। ওনারা যাওয়ার পর মানে এই আরআরআই প্রতিনিধি দল যাওয়ার পরপরই ওখানে হাজির হন আপনার বিএনপির লোকজন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী। এনারা সবাই ওখানে যায়। কোথায়? সেই বিএনপির প্রতিনিধি যায় যমুনায় ইউনূসের সাথে দেখা করতে। এই মিটিং এ আবার ছিল লামিয়া, ছিল না।
এই মিটিং এ ছিল আদিলুর, আসিফ নজরুল, ওয়াহিদউদ্দিন মাহমুদ ছিল। সেইখানে আসলে তাদের সাথে যে কথাবার্তা হয়, কারণ মার্কিন ফেডারেল গভর্নমেন্টের ফান্ডে যেসব কাজ হয় সেগুলো তো মার্কিনীরা এই সংস্থার মাধ্যমে সারা পৃথিবীতে মার্কিনী গণতন্ত্রের চর্চায় ব্যস্ত থাকে, যে এইভাবে করেন এইভাবে করেন। কিন্তু ওরা ইয়েতে যায় না, আফগানিস্তানে যায় না, ওরা পাকিস্তানে যায় না, ওরা মায়ানমারে যায় না, ওরা যায় কোথায়? আমাদের মতন ফকির নিমাকাদের যেগুলোতে খাইতে পারবে তাদের কাছে। তাদের আজকে দরকার আমাদের সাথে বন্দর, করিডোর, সমুদ্র, খনিজ সম্পদ, এগুলো সব তাদের দরকার। সেই জন্যই ওরা আমাদের কাছ থেকে খুব বেশি বেশি কথা বলছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আসলে এদের অন্য আর কোনো ইয়ে নাই। এরা হংকং এ যায়, তাইওয়ানে যায়, কারণ যে গ্যাঞ্জাম আছে চায়নার সাথে, এগুলোই করে তারা। তো বিএনপি আর মিটিং এর মূল টার্গেট ছিল যে ইউনুসগং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ চুক্তি স্বাক্ষর সহ দেশের বন্দর, খনি সহ কিছু মার্কিনীদের হাতে তুলে দিচ্ছে, সেই বিষয়ে বিএনপির নিরঙ্কুশ সমর্থন নিশ্চিত করে। বিএনপি সমর্থন। আপনার একটা জিনিস খেয়াল করেন, সবসময় ইউনুস সাহেব যখন একটা পেচকিতে পড়ে যায় তখন বিএনপি, জামাত আর এনসিপি এই তিনটা দলকে ডাকে। সেটারই প্রথম কাজ কিন্তু গতকালকে ওই বিএনপির আবার ইয়েতে যাওয়া। এখন বিএনপি গেল, কারণ বিএনপিতে যমুনাতে লেফট রাইট কন্টিনিউ করে। এখন কালকের ডাক ওই যে মার্কিন এনডিএ এর সাথে যে চুক্তি হবে সেই বিষয়ে কথা বলছে, এবং এই যে সেনা কর্মকর্তাদেরকে আজকে কোর্টে হাজির করা হবে সেই বিষয়ে ফাইনাল কথা হয়েছে যে আপনারা কেউ কোনো কথা বলবেন না, প্লিজ আপনারা এই বিষয়ে কোনো কথা বলবেন না। এটা হচ্ছে বিএনপির, এবং হচ্ছে যে ওনার নিজস্ব সেফ এক্সিটের দরকার আছে। কার? ডাক্তার ইউনূস বাকি উপদেষ্টাদের। তবে বাকি উপদেষ্টার মধ্যে আমার মনে হয় না ডাক্তার ইউনূস অন্য কারোর কথা চিন্তা করে, নিজেরটাই চিন্তা করে, কারণ ওনার তো যা যা নেওয়ার এই দেশ থেকে সব নেওয়া হয়েছে। এখন এগুলোরে 100% ইয়ে করতে হবে, কি প্রফিট মার্জিন ঠিক রাখতে হবে, এগুলোর যাতে ক্ষতি না হয়, এগুলো একটু ওনারে চিন্তা করতে হবে। এই চিন্তা থেকে উনি বিএনপিকে ডাইকা সবকিছু করলেন। তো এখন দেখেন এই মুহূর্তে এইসব ঘটনা যখন হচ্ছে তখন আপনারা একটা জিনিস চিন্তাই করে নিতে পারেন যে যে কোনো মুহূর্তে ওয়াকারের নামে একটা মামলা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। এবং সে মামলাটা হলে সেও কট হবে, আর না হলে সে নিরাপদ প্রস্থান নিবে। কারণ হচ্ছে যে উনি ডিসেম্বর মাসে এলপিআর এ চলে যাবেন, এলপিআর এ গিয়ে উনি আসতে ওখান থেকে চলে যাবেন, গা শেষ এই। আর আজকের পরে আপনি দেখবেন যে হয়তো 15 দিনের মধ্যে তারেক জিয়াও দেশে ফিরতে পারে। কারণ হচ্ছে ওই যে তারেক জিয়াকে যারা মেরেছিল, যেসব সেনা অফিসাররা ওই সময়, ছোট ছোট অফিসার, ওদের মধ্যে কিন্তু এই 56 জন আছে। ওই সেনাদের আরো একটা বৃহৎ অংশ, যেটা বিডিআর বিদ্রোহের সময় কিন্তু মারানো হয়েছিল, ওই সেনাদের ওই অংশটা, যে জিয়াভক্ত সেনা কর্মকর্তাদের দিয়া ওই সেনাদেরকে মারা ছিল বিডিআর বিদ্রোহের সময়, যে সেনারা মারা গেছিল, এগুলো কিন্তু তারেক, খালেদার, জামাত এরাই করাইছিল। আর বাকি 56 জন যেগুলো ছিল ওদেরকে এখন, তার মধ্যে 15 জন হচ্ছে যে একদম খুররাম খা। তার মানে এরা যদি জীবিত থাকে তাহলে তারেকের ভয় ছিল যে এরা যদি সেনাবাহিনীতে থাকে তাহলে সে আসবে না। নাহলে আপনার 5 আগস্টের পর তো সে বিশেষ বিমানে চলে আসার কথা, আসেনি। তার কারণ হচ্ছে যে ভয় ছিল। এখন এদেরকে ধরে ফেলেছে, এরা এখন জেলে যাচ্ছে। সুতরাং এখন দেখবেন যে আস্তে করে ওরা তারেক যে আসছে। আর এইটা ভাবার কোনো কারণ নাই যে ওনাদেরকে সাব জেলে রাখা হয়েছে এই সেনা ক্যাম্পের ভিতরে, এটা ভালো না। এইটা রাখা হয়েছে ভয়ে, যে ওদের যদি নর্মাল কারাগারে রাখে, এরা সবাই সবকিছু জানে, গেরিলা ট্রেনিং আছে, সবকিছু আছে। সেনাবাহিনীর 15 জন অফিসার, মস্কারি নাই কিন্তু। যে কোনো সময় কারা বিদ্রোহের মতো কিছু করতে পারে বা অন্য কিছু করতে পারে, এই ভয়ে তাদেরকে আলাদা রাখা হচ্ছে। এখানে কোনো সম্মান দেখাইয়া রাখা হয়নি। সুতরাং দেখতে থাকুন যে আসলে সেনাপ্রধানের সাথে কি হয়। সেনাপ্রধান কি সেফ এক্সিট নিয়ে সম্মানের সহিত চলে যেতে পারে, নাকি ভিতরে ঢুকে যেতে হয়, এটাই এখন দেখার বিষয়। আর তারেক ভাইয়া আমি শিওর 30 তারিখের ভিতরে উনি বাংলাদেশে ঢুকবেন। তবে আমি বলতে পারি আপনার 15 দিন টাইম আছে, 15 দিনের ভিতরে উনি ঢুকবেন এখন। কারণ ওনার সামনের সমস্ত কাটা শেষ, উনি এখন এসে শুধু ক্ষমতায় বসবেন আর ইউনূস কাকার সেফ এক্সিট নেবেন। ঢাকায় আজকে আওয়ামী লীগের মিছিলের উত্তাপ, মতিঝিলে
সংঘর্ষ, আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু কথা, আইসিটিতে সেনা অফিসারদের উপস্থাপন করার প্রসঙ্গ এবং জরুরি ভিত্তিতে এনুস সেন্টারে অর্থাৎ যমুনায় ডেভিলের সাথে বিএনপির জরুরি বৈঠক। প্রথমে আজকে ঢাকায় আপনারা জানেন যে অনেকগুলো মিছিল হয়েছে, প্রায় 35টা মিছিল হয়েছে এবং সেই মিছিলের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে সেই মিছিলের একটি মিছিল মতিঝিলে বিএনপি দ্বারা বাধাগ্রস্ত হয়েছে এবং আমাদের বঙ্গবন্ধুর সৈনিকরা বীরত্বের সাথে বিএনপির সন্ত্রাসীদেরকে উচিত শিক্ষা দিয়েছে এবং মতিঝিল ছাড়া করেছে। আজকের এই ঘটনার মধ্য দিয়ে একটি সংকেত, একটি আগাম বার্তা দেওয়া হলো যে এরপর আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে, সেটা যেই হোক, যেই দলই হোক, যেই প্রতিষ্ঠানই হোক, যেই দলই হোক, পরিকল্পনা এমন থাকবে ওই মাঠেই জনতার সামনেই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, দেওয়া হবে। পত্রপত্রিকায় ঝটিকা বলা হচ্ছে মিছিলকে। এই মিছিল ঝটিকা মিছিল না, এই মিছিল দৌড়ে দৌড়ে মিছিল করেনি, এই মিছিল স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবেই মিছিল করেছে। বিভিন্ন জায়গায় মিছিলের বহর এত বড় ছিল, মিছিলের অংশগ্রহণকারীরা এত উত্তেজিত ছিল, পুলিশ দেখেও না দেখার ভান করেছে এবং কোন কোন পুলিশ কর্মকর্তা বলেছে এই মিছিলে হাত দেওয়ার শক্তি আমাদের নাই, এই মিছিলে হাত দিতে হলে আমাদের আরো বড় প্রস্তুতি নিয়ে আসতে হতো, যেটা সম্ভব না। আরেকটা জিনিস প্রচার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে এই বিভিন্ন মিছিল থেকে 131 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হুইচ ইজ বোগাস। ইনফ্যাক্ট মাত্র 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটা আমি বললাম, আমি আমার দলের নেতা কর্মী সমর্থকদের জন্য বললাম, কিন্তু আমরা প্রচার করবো 131 জনই। কারণ আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশ যে গণতন্ত্রহীন, বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো তাদের অধিকার প্রয়োগ করতে পারতেছে না, ইনুস যে স্টিম রোলার চালাচ্ছে, রাস্তায় মিছিল মিটিং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় যত্রতত্র শত শত গ্রেপ্তার করছে, এগুলি আমাদেরকে তুলে ধরতে হবে। ইনুসের তো আর কিছু নাই, ওর কাপড় চোপড় সব খুলে গেছে। তারপরে আমাদের এগুলি, আমাদের প্রচারে এগুলি কাজে লাগবে। যত বেশি গ্রেপ্তার ওরা দেখাবে, এই কি বলে, বিভিন্ন মিডিয়াতে ডিকটেশন দিয়ে, ততই আমাদের জন্য আন্তর্জাতিকভাবে ভালো। আর আমাদের দলীয় নেতা কর্মীরা একটা শৃঙ্খলার মধ্যে, একটা চেইন অফ কমান্ডের মধ্যে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। অতএব খুব স্বাভাবিকভাবেই তারা জানে কোন পয়েন্টে পুলিশে কাকে গ্রেপ্তার করতে পারে বা হয়েছে। সো এটা আমাদের দলীয় নেতাকর্মী সমর্থকদের নেতাকর্মীদের মধ্যে অন্তত এটা কোনো গোপন বিষয় না। এটা সাথে সাথেই তারা জেনে ফেলতেছে কোথায় কাকে গ্রেপ্তার করা গেছে বা কি আসল রহস্য কি। সো এইসবে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। 31 জন, 131 নাকি 531, তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নেমে গেছে। যখন যেই টিমকে মাঠে নামানো হয় সেই টিমই নামে, বাকি সব স্ট্যান্ড বাই থাকে। সো আমরা একটা কৌশল করে, একটা পরিকল্পনা করে আগাচ্ছি। সেই সব বিষয়ে আমি বিস্তারিত যেতে চাচ্ছি না, যাব না। আমাদের মূল লক্ষ্য
খুব দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা কার্যকর করে আমরা বাংলাদেশকে এই ডেভিল ইনুস জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করব। আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি শুনানি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। এটা নিয়ে আমি বিস্তারিত গতকাল বলেছি, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এইটুকুই বলবো, আগামীকাল এই শুনানি হবে আবার। এইটার বিষয়ে আমার বক্তব্য শুধু এইটুকুই যে শুনানি যতই লেন্দি করুক আর যাই করুক, রায় কত মাস পরে দিবে বা কালকেই দিবে কিনা এগুলি তাদের ব্যাপার। আমি শুধু প্রধান বিচারপতিকে বলে দিতে চাই, জানিয়ে দিতে চাই, আপনি যদি খোয়াব দেখেন 27শে ডিসেম্বর আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর আপনি ইমিডিয়েট পাস প্রধান বিচারপতি, তারপর প্রধান উপদেষ্টা হবেন, এরকম কোন শখ যদি করতে চান আপনি ভুল করবেন। আপনার অধীনে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ গ্রহণ করবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। অতএব এইসব অঙ্ক করে, এইসব শখ করে, খালি খালি সময় নষ্ট করে দেশকে আরো রসাতলে নিবেন না। পারলে ভালো কিছু করেন, না পারলে 6 মাস পরে আবার তারিখ দিয়েন, 3 মাস পরে আবার 4 মাস পরে আবার তারিখ দিয়েন। এই ঝামেলার মধ্যে যে নিজেকে নব্য রাজাকারে পরিণত করবেন না, কিন্তু এই নব্য রাজাকার যারাই হবে তাদেরকে কিন্তু 2টা কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা হলো জনতার কাঠগড়ায়, আর একটা হলো আইনের কাঠগড়ায়। আপনার এই গত 1 বছরের বা তারও কিছু অধিককাল সময়ে আপনি এমন কিছু কাজ করে ফেলেছেন তাতে আপনি আইনের আওতায় চলে আসছেন। পরবর্তী সময় আপনাকে আইনের আওতায় আনা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি দাগী প্রমাণিত আসামিদেরকে আপনি ছেড়ে দিয়েছেন। আপনি যুদ্ধ অপরাধী ফাঁসির আসামিকে আপনি ছেড়ে দিয়েছেন, এটিএম আজহারকে, জামাত ইসলামের। আপনি বাবর 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্টের মামলা, ফাঁসির আসামি, আপনি তাকে ছেড়ে দিয়েছেন। তারেক জিয়া যাবজ্জীবন কারাদণ্ডভুক্ত, তার সকল মামলা আপনি প্রত্যাহার করে নিয়েছেন। আরো অনেক ঘটনা আপনি করেছেন। সো আপনি সিলেক্টেড ফর ট্রায়াল। এখন আপনি যা করবেন, এই তত্ত্বাবধায়ক নিয়ে তালবাহানা যদি করেন, সেটা হলো জনতার হিসাব জনতা করবে। এখন আপনি কি করবেন? আপনি শিক্ষিত মানুষ, আপনার বাবার সাথে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি অত্যন্ত সম্মান করতাম, তার সাথে অনেক কথা হয়েছে, অনেক স্নেহ করতাম আমাকে। আপনাকে আমি চিনি না, আপনার বাবাকে আমি চিনতাম। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, যদিও তিনি আওয়ামী লীগ করতেন না, তারপরেও তার একটা চরিত্র ছিল, একটা কথা বলার ব্যালেন্স ছিল, কিছু নীতি আদর্শ পালন করত। আপনি তার ছেলে, ইতিমধ্যে যা করে ফেলেছেন, আপনি আপনার বাবার নাম ডুবিয়ে দিয়েছেন। অতএব সামনে আপনি কি যা করবেন ওটা আপনার উপরে যাবে। এর আগে যা করেছেন আপনার বাবার উপরে গেছে। আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে 8ই আগস্টের পর থেকে, 8ই আগস্ট থেকে বা 5ই আগস্টের পর থেকে সামরিক বেসামরিক যে সমস্ত রাষ্ট্রের কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন, বহিষ্কৃত হয়েছেন, সাসপেন্ডেড হয়েছেন, বা কোনো শাস্তির আওতায় এসেছেন অন্যায়ভাবে, তাদের প্রত্যেকের বিচার বিভাগে, পুলিশ বিভাগে, সামরিক বাহিনীতে, সরকারের প্রশাসনে, তাদের প্রত্যেকের স্ব পদে আবার জয়েন করবেন। এবং এই পথিমধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বেতন ভাতা এবং তাদের যেই প্রমোশন, সবকিছুই তাদেরকে যথাযথ সম্মানের সাথে মিটিয়ে দেওয়া হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। এর সাথে এটাও বলে রাখি, প্রধান বিচারপতি, সাবেক না, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আবারও বাংলাদেশের প্রধান বিচারপতি হবেন এবং তার যে টেনিউর ছিল, বাকি ছিল, সেটা তিনি সমাপ্ত করবেন এবং সেটা আইনগতভাবে, কোনো বিশেষ আদেশে না,
কারণ তার যে রেজিগনেশন লেটার তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তার পরিবারের অন্যান্য বিচারপতিদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য জীবন নাশের হুমকির কারণে তিনি পদত্যাগ করছেন। সো ইট ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। ইনশাআল্লাহ যারা অপদস্থ হয়েছে তাদের সম্মান আর ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে এমন সম্মান দেখানো হবে তাদের মনের যে কষ্ট, তাদের মনের যে দুঃখ, তারা যেন অন্তত ব্যালেন্স করতে পারে, সেটাও হবে ইনশাআল্লাহ। এটাও মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, কারণ ঘাবড়ানোর কিছু নাই। এই জগত 9 জন সচিবকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছে, কোনো চিন্তা নাই। বাড়িতে থাকেন, ফ্যামিলির সাথে সময় দেন, নামাজ রোজা করেন, খাওয়া দাওয়া করেন, আর দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, উনি যেন সুস্থ অবস্থায় আল্লাহ যেন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে। এগুলি সব ঠিক হয়ে যাবে। আর যারা এগুলি করেছে তাদের কারো রক্ষা নাই, তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। আপনারা জানেন কালকে একটা গুরুত্বপূর্ণ দিন সামরিক বাহিনীর জন্য। এখানে সামরিক বাহিনী অস্তিত্বের প্রশ্ন, যে ষড়যন্ত্র সামরিক বাহিনীর জন্য ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে, এই জালের অনেক গিট ইতিমধ্যে সামরিক বাহিনী কেটে দিয়েছে। কালকে সামরিক বাহিনীর ভূমিকা, কালকে যে 22 তারিখ এই অবৈধ আদালতে, আইসিটি আদালতে যে সামরিক কর্মকর্তাদেরকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এইটাই হইল ফাইনাল টাস্ক, যে সামরিক বাহিনীর সদস্যরা ওখানে যাবে কি যাবে না। এখন পর্যন্ত আমি যতটুকু জানি সামরিক বাহিনীর অবস্থান স্পষ্ট। সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত হবেন না। এবং আমি এর আগে বলেছি কি করতে হবে। আমি ধন্যবাদ জানাই সামরিক সেনাবাহিনী কর্তৃপক্ষকে, যে তারা, আমার কথা না, তারা যে বিবেচনাটা করেছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এবং আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত যে সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট হবে, সেগুলো সেনাবাহিনীকে নিয়ে যে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই সাহস যে কেউ না পায়, সেনাবাহিনীর দিকে কোনো অবৈধ শাসক যেন কোনো আঙুল তুলতে না পারে, সেই পদক্ষেপই বাংলাদেশের সেনাবাহিনী কালকে নিবে। এবং তাদের সেই পদক্ষেপের মধ্য দিয়ে এই বিভিন্ন অধ্যাদেশ জারি করার মাধ্যমে এই ডেভিল ইনুস ও তার গ্যাং আর রাজাকারের, আমি ওকে এই তাজুলকে নিয়ে আসলে কোনো কথা বলবো, ওখানে কর্মচারী, ওখানে মাসিক বেতনে চাকরি করে, তার কথাবার্তা যাই বলুক, তার আচার আচরণ যাই বলুক, তার কোনো ক্ষমতা ওখানে নাই। যমুনার থেকে, ইনুস সেন্টার থেকে যা বলা হয় ও সেটা পালন করে, এর বাইরে ওর নিজের কোনো ক্ষমতা নেই। আমরা যেন এই জিনিসটা মাথায় রাখি। ও ওই শফিক ডাস্টবিন শফিকের মতো আরেকটা কেরানি, বেতনভোগ কেরানি। হি ডাজ নট হ্যাভ এনি ডিসিশন মেকিং পাওয়ার, or he is not an authority. এটা মাথায় রাখতে হবে। Whatever is happening in ICT, everything has instructed by Devil Inus and through Asif Nazrul to Tajul, এইভাবে জিনিসটাকে দেখতে হবে। কালকের সেনাবাহিনীর ভূমিকা এখন আগামী কয়েক ঘন্টার সামনে আছে, তাতে তারা যদি কোনো চাপের মুখে, নতুন কোনো চাপের মুখে, আন্তর্জাতিক চাপের মুখে তারা স্টেপ ব্যাক করে, এটা তাদের জন্য করুণ পরিণতি ডেকে আনবে। একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, ফরগেট অ্যাবাউট ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্স, ইট ইজ গোয়িং টু বি ডেড, ফিনিশড। আমেরিকা সেখান থেকে সরে গেছে, চায়না সেখান থেকে সরে যাচ্ছে এবং যাবে।
অলরেডি সেই প্রিপারেশন আছে, সিগন্যাল দিয়ে দিয়েছে জাতিসংঘকে। সো এই দুই দেশ মিলিয়ে প্রায় 55% এক্সপেন্ডিচার বিয়ার করে। এই দুই দেশের পিছনে আরো অনেক দেশ আছে, বা এই দুই দেশকে ফলো করবে আরো অনেক দেশ। ইন দ্যাট কেস আলটিমেটলি ভেরি সুনার অর লেটার জাতিসংঘ পিস মিশন বন্ধ হয়ে যাবে। এইটার রাজনৈতিক যে দৃশ্যপট সামনে এসছে, এটা ভবিষ্যতে সেটা অন্য আলোচনা, সেটা নিয়ে কখনো কোনো প্রসঙ্গ আসলে সেটা আলোচনা করব। এটা অন্য পলিসি আছে, আমেরিকান পলিসি আছে, রাশিয়ান পলিসি আছে, চাইনিজ পলিসি আছে। সো এইটাকে ডেট করে দেওয়া হবে। সো এইটাকে দেখিয়ে, এইটাই তো একমাত্র আমাদের সামরিক বাহিনীর প্রাণভোমরা গণ। তবে এইটাকে দেখে যদি আর কেউ ব্ল্যাকমেইল করতে চায়, আমি সতর্ক হবেন, আর ব্ল্যাকমেইল হওয়ার কোনো সুযোগ নাই। অলরেডি প্রায় 1500-র মতো ফেরত চিঠি এসে গেছে, বাকিগুলি আস্তে আস্তে চলে আসবে, একজনও থাকবে না। সো এই লোভে দেশের আর ক্ষতি করার কোনো প্রয়োজন নাই। এখন নিজের অস্তিত্ব টিকানোর সময়, নিজেদেরকে টিকিয়ে রাখার সময়, যে ষড়যন্ত্রের জাল পাকিস্তানিরা, আমেরিকানরা, জঙ্গিরা এই সেনাবাহিনীর বিরুদ্ধে বুড়েছে, এই জাল কাটা শুরু হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরোপুরিভাবে এই জালকে জ্বালিয়ে দিতে হবে। সেনাবাহিনী যেই ভুল করেছে তাকে সেই সংশোধন তাকেই করতে হবে। আগামীতে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক আওয়ামী লীগ বিএনপির অংশগ্রহণে বা সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। যে এটা নির্বাচন 2008 সালের 29শে ডিসেম্বর হয়েছিল, তার চেয়ে ভালো হওয়ার আর কিছু নাই। এতে ভালো নির্বাচন পৃথিবীর আর কোথাও হয়নি এখন পর্যন্ত। দ্যাট ক্যান বি এ গ্রেট মডেল। ওটা সেনাবাহিনী করেছিল। ওই নজির সেনাবাহিনীকে আবার পুনঃস্থাপন করতে হবে। এটাই সেনাবাহিনীর এখন প্রাইমারি অ্যান্ড ফাইনাল টাস্ক। সবশেষে বলবো, আপনারা জানেন যে ফখরুল এখন ইউনূসের সামনে, ডেভিলের সামনে কেন গিয়েছে হঠাৎ করে। ইউনূস প্রথমে বিএনপি জামাত একসাথে বসতে চেয়েছিল। বিএনপি সেখানে বলছে আমরা জামাতের সাথে একসাথে বসবো না, কোনো কথা থাকলে আমরা 1-to-1 কথা বলবো। তারপর বিএনপিকে ডাকছে, হয়তো কালকেই জামাতকে ডাকবে। কি কারণ? কারণ হচ্ছে দুটা। একটা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবেন না, যতই অঙ্ক করেন, যতই শখ করেন, কোনো লাভ নাই। এখন কিভাবে সামাল দিবেন? নির্বাচন করতে হলে এটা হলো ইউনূসের, এখানে দুইটা পলিটিক্স আছে। একটা হলো ইউনূস এগুলি ধানাই ফানাই বুঝে নির্বাচনের নিয়ে প্রেশার দিয়েন না, আমি দেখি কতদিন এটা বাড়ানো যায়। আপনারাই তো ক্ষমতায়, আমি তো কিছু না, আমি মাত্র একা, আমার তো আর কেউ নাই। আপনারা তো পুরা দল, দুই দল বিরাট, আপনারাই তো ভোগ করতেছেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না। আর অলরেডি প্রায় 13-14টা রাষ্ট্র থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যেই জিনিসটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আগেই জানিয়ে দেওয়া হয়েছে, সেই একই জিনিস হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড আদার 5 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটা চিঠি লিখে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। আওয়ামী লীগের থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের নামে যে সমস্ত নেতাকর্মীদেরকে ভুয়া মামলাতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। সিম্পল। এইটা নিয়ে এখন কানাঘুষার জন্য ডাকছে ফখরুলকে। ফখরুল তো ওখানে বসেই তার স্যারেরে ফোন লাগাবে, তারেক জিয়াকে। আলাপ তো হবে টেলিকনফারেন্সের মতো। কি করবে এখন? সাধারণ মানুষের মধ্যে, সারা বাংলাদেশের গ্রামগঞ্জ অঞ্চলে যারা এত কিছুর খবর রাখে না, তাদের মধ্যে ধারণা হলো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। ভোটটা আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। তারা নির্বাচন করবে। সেই স্বপ্ন ভেঙে আরো আগের চুরমার হয়ে গেছে। এটা এখন প্রকাশ পেয়েছে, এটা এখন এস্টাবলিশড হয়েছে। আমি আমার এই কথার মাধ্যমে
আওয়ামী লীগের যেসব নেতা কর্মী সমর্থকরা শুনছেন, আপনারা দয়া করে একটা কথা মানুষকে বলতে থাকেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ নির্বাচনে না গেলে সেই নির্বাচন হবে না। এটা পরিষ্কার। কারো মানুষের মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। নো ওয়ে, করতেই হবে। মানুষের মনের থেকে এই দ্বিধাগুলো দূর করেন, দেখবেন মানুষ কিভাবে আরো ফুটে ওঠে, জ্বলে উঠে। আর ঢাকা শহর লিটারালি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে। বাটন চাপ দিবে, কত লক্ষ লোক রাস্তায় নামবে, কোন বাড়ির ইট চলে যাবে। এর মানে এই নামে হুমকি দিতেছি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেন না, এটা বলতে আমি ইনুস সেন্টারকে মিন করতেছি, যদি তাকে পাওয়া যায়। এটা প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে উনি কখন সুইচটা টিপ দিবেন। বৃষ্টির ফোঁটার মতো মানুষ আর মানুষ। সেই জন্য বললাম লিটারালি ঢাকা এখন পুরোপুরি আন্ডার আওয়ামী লীগস আমব্রেলা। প্রস্তুত থাকেন, খেলা শুরু হয়ে গেছে, দেখতেছেন কি হয়ে গেছে। কালকে দেখবেন আরেক খেলা, তারপরে দেখবেন চূড়ান্ত খেলা। তবে আমরা একটা সেমিফাইনাল খেলা খেলবো চূড়ান্তর আগে, হয়তো সেমিফাইনালি আর পরে আর মানে কি বলে কম্পিটিটর পাওয়া যাবে না। ফাইনাল হয়তো নাও খেলা হতে পারে। প্রধানমন্ত্রী চান না ফাইনাল খেলা, ব্যক্তিগতভাবে উনি চান না, আমিও চাই না। কিন্তু আমি একটা জিনিস চাই, একটা দৌড়ানি চাই। সেই দৌড়ানি তো অনেকে উষ্ঠাকায় পড়ে যাবে, পরে যায় হাত পা ছিলে যাবে বা কোনো কিছু হবে, একটা দৌড়ানি লাগবে। এটা হলো আমার ব্যক্তিগত, আমি সেটা মানে প্রধানমন্ত্রীকে বলেছি যে একটা দৌড়ানি লাগবেই। সেই দৌড়ানি তো হয়তো অনেকে মাইনাস হয়ে যাবে, দৌড়ানি একটা লাগবে। কিন্তু যে সুনামি করার প্ল্যান আমাদের, এটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে না। এটা সেনাবাহিনী জানে, এটা ইনুস জানে, এটা ডোনাল্ড ট্রাম্পও জানে। সো ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে everything is under Sheikh Hasina's control. Now, ball is in her court. It depends on her when she will be whistling the pipes.